আসসালামু আলাইকুম। আমি নুসরাত। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব ২। ড্রয়িং রুমে বসে মা চাচিদের দিকে বিরক্ত চোখে তাকিয়ে আছে শীতল। বিরক্ত ভার চোখ মুখ কুঁচকে আছে তার। পায়ের পেশিতে কালশিটে পড়ে যাচ্ছে তাই অবস্থা। ব্যথায় পিঠ পা অবশ প্রায়। তার মধ্যে এতক্ষণ কান ধরে থেকে কেবলই ছাড়া পেয়েছে সে। ছাড়া পাওয়া মাত্রই সোফায় বসে পা ধরে কাঁদতে শুরু করেছেন। তাকে কাঁদতে দেখে সিমিন চৌধুরী বকতে বকতে গেছেন রসুন তেল গরম করতে, কিন্তু সেই গেছে এখনো ফেরার নাম নাই। থাকবে কিভাবে? রান্নাঘরে তিন যা মিলে রাজ্যর গল্প জুড়ে দিয়েছে। লাল শাক পুঁই শাক দেখে পুরো কিছু কথা মনে পড়েছে তিন জায়ের। উনাদের প্রেগনেন্সির সময় কে কোন জিনিস খেতে পারতো না, কার কোনটা খেতে ইচ্ছে করতো, কোন খাবার দেখা মাত্রই গা গলাতো, এসব কথাই উঠেছে। ওনাদের সঙ্গে সঙ্গ দিয়েছে কাজের বুয়া সাহেলা। ওই মহিলা আরেক গল্পবাজ, যার তার সঙ্গে গল্প জুড়ে দেয়। গল্প করতে করতে বাংলায় গালিও ছুড়ে অনায়াসে। ওনার এই বদ স্বভাবের কারণে সায়নের কাছে ধমক খেয়েছে বেশ কয়েকবার। ধমক খাওয়ার পর মুখ কাঁচুমাচু করে বলে, জীবনেও আর গালাইতাম না ভাইজান। যদি গালাই তাহলে কুত্তার লগে দোস্তি করুম। কুত্তা আমার দোস্ত। এরপর দুদিন ঠিক থাকে, তারপর যা কার তাই। শুদ্ধকে দেখে ভয় পায় বিধায় সে বাড়িতে এলে কম কথা বলে, দূরে দূরে থাকে। শুদ্ধ গেলে যেন হাঁফ ছেড়ে বাঁচে। একবার তো বড় মাকে বলেই ফেলেছিল, মা জননী আপনার ছুডু পোলা এরাম খসখেসা মেজাজের কেন? হেই প্যাডে থাকতে কি খুসরা পাতার রস খাইছিলেন? সেদিন তার কথা শুনে বড় মাও বিস্মিত নজরে তাকিয়েছিলেন। আসলে কি জবাব দিবেন বুঝে উঠতে পারছিলেন না বেচারি। এইদিকে রান্নাঘরে গল্প আরো জমে উঠেছে। হট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। শীতল ফোঁপাতে ফোঁপাতে খোঁড়াতে খোঁড়াতে ধীরে ধীরে সিঁড়ি বেড়ে নিজের রুমে গেল। বিছানায় শুয়ে বালিশের পেটে মুখ গুজে কাঁদতে লাগলো। সকাল সকাল মুড খারাপ করে দিয়েছে এই পাজি শুদ্ধ। সব জায়গায় শুদ্ধ পুরুষগিরি না করলে চলে না তার। ইস, চালান কাঠ দিয়ে কত জোরে মারলো। এভাবে কেউ মারে? পুলিশও চোরকে এভাবে পেটায় না বোধ হয়। আর কেউ কিছু বলল না, বারণ করলো না, শুধু পানিশমেন্ট দেওয়ার দেখলো। এখানে প্রমাণ হয় বাড়ির কেউই ভালোবাসে না তাকে। কেউ না। যখন কেউ ভালোবাসে না, এই মুহূর্তে মরে গেলেই ভালো হতো। তখন সবাই বুঝতো এত মারকাটের কি খুব দরকার ছিল? কি এমন মস্ত বড় পাপ করেছে? শুধু টিকটকে করেছে। অসংখ্য মানুষ টিকটক করে, প্রেম করে, তারা কি মানুষ না? মদ্য কথা, প্রেম আর টিকটক এক জিনিস হলো নাকি? মোটেও না। শয়তানে যখন লাড়ে মানুষ তখন প্রেমে পড়ে। প্রেম করতে ডগগম করে উত্তলে প্রেমে খাদে। সেই খাদে একা একাই হাবুডুবু খায়। তারপর যখন হুঁশ আসে তখন বুঝে প্রেম কি জিনিস। আর মনের খুশির জন্য করে টিকটক। নেচে গিয়ে বিনোদন দেয় নিজেকে এবং নিজের মর্জিকে। তাই তার ভাষ্যমতে প্রেমের জায়গায় প্রেম, টিকটকের জায়গায় টিকটক। মূলত একথা ভেবে প্রেম আর টিকটক করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে প্রেমে ছ্যাঁকা খাওয়া মাত্রই টিকটক করে মনের দুঃখ কমাতে পারে। তাছাড়া কষ্টের গানগুলো নাকি ছ্যাঁকা না খেলে ঠিকমতো অভিনয় করা যায় না, করলেও খামতি থেকে যায়। তাই তো তাদের পাশের বাড়ির ডিভোর্সি মেয়ে রুনিয়া আপুর টিকটক করে। তার লদলদের গতন নিয়ে ঝাঁকানাকা গানে কোমর দুলিয়ে দুলিয়ে নাচে। কখনো বা প্রাক্তন স্বামীর কথা ভেবে ভিডিও অন করে খুব কাঁদে। এত স্বামীকেও স্মরণ করা হয়, টিকটকও করা হয়। আবার তাদের ক্লাসের মেকআপ সুন্দরী মিলি টিকটক করে। পড়াশোনায় পুরাই ডাব্বা। কলেজ ভেগে বই বাদে মেকআপ সামগ্রী নিয়ে ঘুরে। পথে ঘাটে সুযোগ পেলেই টিকটক করতে শুরু করে। এসব করে সমান তালে টাকা কামাচ্ছে। আইফোন কিনতে নাকি বিদেশ যাবে। দেশে আসা আইফোন প্রায় নকল হয়, তাই সরাসরি বিদেশ গিয়ে চোখে দেখে পরখ করে আইফোন কিনবে। কি সৌভাগ্য তার! নিজের টাকায় শখের জিনিস কেনার মতো সুখ পৃথিবীতে আছে নাকি? না, নেই তো। এই সুখ অনিন্দ, নিষ্কলঙ্ক। বাস্তব সত্য হলো, টাকা থাকলে সবাই উড়ে উড়ে ভালোবাসতে আসে, আদর করে, কিছু হলে বলার আগে কিলকিল করে যত্ন করে আসে। আর যার টাকা নেই, তার সম্মানের
পরদ একদম শূন্য কথায়। গুরুতর কিছু হলেও গুরুত্ব মিলে না, যত্ন মিলে না। এ বাড়িতে জলজন্ত উদাহরণ হিসেবে তার কথাখানায় ধরা যাক। তার টাকা নেই, ছোটখাটো ইনকামের সোর্সও নেই, এজন্য কেউ দেখতেও পারে না, ভালোবাসেও না। মাসে মাসে মোটা টাকা কামানো ঘাওড়া শুদ্ধই সবার চোখের মণি, কয়লার মণি। ওর সামান্য জ্বর এলেও সবাই তাকে আদরে আদরে গদগদ করে মাথায় তুলে রাখে, অথচ তার বেলায় যেন লবডঙ্কা। অন্যকে কী বা বলবে, নিজের আপন মায়েরই কোনো পাত্তা নেই, গুরুত্ব নেই। থাক, লাগবে না, কারো পাত্তা লাগবে না। মায়ের ব্যথাতেই মরে ভূত হয়ে এখানে এভাবে পড়ে থাকুক, আর সবাই শুদ্ধ পুরুষকে নিয়ে ভালো থাকুক। এমন মন গড়া অভিযোগ করতে করতে শীতল এক পর্যায়ে ঘুমিয়ে গেল। তবে তার অজানায় রয়ে গেল, সে ঘুমানোর পর তার মা, বড় মা এসে পায়ের ব্যথা কমানোর স্প্রে করেছে, ঠিকঠাক শুয়ে গায়ে চাদর টেনে দিয়েছে। পাগল মেয়েটা কত শত অভিযোগ করলো, অথচ এটাও অগাত রইল। তার মা পায়ের কালশিটে দেখে ছলছল চোখে তাকিয়ে আলতো করে হাত বুলিয়েছেন স্নেহমাখা স্পর্শে, কপালে আদর এঁকে অশ্রুভেজা চোখ মুছে দিয়েছেন মমতা মাখা আঁচলে। আর বড় মা ওর পায়ের অবস্থা দেখে শুদ্ধকে আরেক দফা বেড়েছে। সময় তখন দুপুর 1টা বেড়ে 48 মিনিট। এই সময় চৌধুরী নিবাসের কর্তারা বাসাতে থাকে না বললেই চলে। অফিস থেকে বাসায় ফিরে লাঞ্চ সারা সম্ভব হয়ে ওঠে না, ব্যস্ততা থাকে, কখনো মিটিং থাকে, হিসাব নিকাশের ব্যাপার থাকে। মধ্য কথায় সময়ের সঙ্গেও পেরে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু সারাফাত ও সাফওয়ান চৌধুরীর ছোট ভাই শাহাদাত চৌধুরী ছুটিতে এলে 3 ভাই একসঙ্গে খেতে বসে। তখন যতই ব্যস্ততায় থাকুক, 3 বেলা একসঙ্গে একই টেবিলে খেতে ঠিকই সময় বের করে নেন। তখন ভাইয়ের থেকে কাজকে গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ শাহাদাত চৌধুরী বাড়ির বাইরে থাকেন। দিনের পর দিন, মাসের পর মাস একা একা খান, পরিবারকে কাছে পান না, সময় দিতে পারেন না। ওনার নিশ্চয়ই পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছে করে। গল্পের পসরা খুলে খাওয়ার পর্ব সরতে ইচ্ছে করে। তাছাড়া একই টেবিলে খেতে বসলে কত কথা হয়, কত মজা হয়, রাগ অভিমান দুষ্টুমি খুনসুটি সবই হয়। আর এগুলো বোনকে আরো দৃঢ় করে, সম্পর্ক মজবুত করে। ছোট ভাইয়ের দিকটা মাথায় রেখে সারাফাত চৌধুরী আদেশে যে কয়টা দিন উনি বাড়িতে থাকেন, সবাই খাওয়ার সময় ঠিক সময়ে পৌঁছে যান। নিয়ম অনুযায়ী আজও সবাই একে একে খাওয়ার টেবিলে এসে হাজির, অথচ সবার মধ্যে শীতল অনুপস্থিত। তার কথা জিজ্ঞাসা করার সকলকেই মুখ চাওয়াচাই করল। কেউ জানে না তার কথা। সকালের পর তাকে নিচে দেখা যায়নি, রুম থেকেও বের হয়নি, এমনকি সকালেও খায়নি। একথা শুনে সারাফাত চৌধুরী নিজেই গেলেন অভিমানী মেয়েটার রাগ ভাঙাতে। উনি না গেলে তাকে কেউ আনতেও পারবে না, এ কথায় কারো অজানা নয়। বাবাকে যেতে দেখে শুদ্ধ বিরক্ত হয়ে তাকালো। এত আহ্লাদে আরো ফাজিল হয়েছে সে। শাশুনি মেরেছে কি না তাতে না খেয়ে কেঁদে কেঁদে ঢঙের পসরা খুলে বসেছে। বাবা গেল, এরপরও যদি না আসে তাহলে আরেক দফা মার হবে তার। সকালে চালাকাঠ দিয়ে দিয়েছে, এবার হাতি যথেষ্ট। থাপ্পড়ে মারির দাঁত যদি না নড়েছে তার আমার নামও সোয়াব চৌধুরী শুদ্ধ নয়। এদিকে ক্ষুধায় চোখে শীতলের সাধের ঘুম ভেঙে গিয়েছে অনেক আগেই, কিন্তু মনে জেদ পুষে উঠেছে না, খেতেও যাচ্ছে না। খালি এপাশ ওপাশ করে সময় কাটাচ্ছে, ফোনটাও তো নেই যে স্বর্ণ আপুকে ফোন করে বলবে চুপি চুপি কোনো খাবার দিয়ে যেত। তার রাগের আবার আরেক জ্বালা, মানুষের রাগ উঠলে নাকি ক্ষুধা মন্দা হারিয়ে যায়, আর তার পেটে রাক্ষসের ক্ষুধা এসে হাজির হয়, ইচ্ছে করে দুনিয়াটা শুদ্ধ খেয়ে ফেলবে। এ কথা কোনো কথা? এমন হলে রাগ দেখাবে কি করে? আর রাগ না দেখালে বুঝবে কিভাবে সেও বড় হয়েছে? তাকে তখন মারা যাবে না, বকাও যাবে না, কিন্তু কেউ খেতে ডাকছে না কেন? কিছুক্ষণ আগে বাবা, মেজো চাচু, বড় মা, শখ আপু ডেকেছিলেন, সে রাগ করে যায়নি। অভিমানের পারদ আকাশচুম্বী কি না? যাবেও না, খাবেও না।
যে দরজা আটকে ঘাপটি মেরে বসেছিল। ঘুম ভাঙার পর তার রাগ পড়ে গিয়েছিল কিছুটা, কিন্তু তাদের ডাকাডাকি শুনে শুদ্ধ রুম থেকে বেরিয়ে খ্যাঁক খ্যাঁক করে বলেছে, এত ডাকাডাকির কি আছে? খাবে না ভালো কথা, একবেলা না খেলে কেউ মরে না। ওই লাউয়ের বাচ্চা কদু এ কথা বলে তার রাগটাকে বাড়িয়ে দিয়েছে। সে পারত না নিজে এসে সুন্দর করে ডাকতে, একবার বলবে কি বা হতো, সরি আর মারবো না, খেতে আয়। কিন্তু সে উল্টো তেড়া কথা বলে রাগ চড়িয়ে দিয়েছে, মেজাজের উপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। তখন থেকে তার মেজাজও চাঙ্গে উঠে আছে। আপাতত বিশ্রী মেজাজ ঠান্ডা করতে শাওয়ার নিয়ে এলো সে। শুদ্ধকে বকা চলমান রেখে ভেজা চুল মুছতে মুছতে কে যেন নক করলো রুমের দরজা। খ্যাঁক করে উত্তর দেওয়ার আগেই ভেসে এলো বড় বাবার গলা। সে জলদি দরজা খুলে দেওয়া মাত্রই সারাফাত চৌধুরী স্নেহমাখা হাসি উপহার দিলেন। শীতল সব রাগ ভুলে গেল, অভিমানের পারদ গলেও চুরচুর। এই মানুষটার প্রতি একটু বেশি দুর্বল সে। ওনার কোনো কথা ফেলতে পারে না, কারণ বাবাকে সে কতদিন কাছে পায় না বলেই চলে। যখন বাবাকে প্রয়োজন হয় এই মানুষটাই তাকে আগলে রাখে, ভরসা দেয়, সাহস যোগায়। এমনকি পৃথিবীতে আসার পরপর সে সবার প্রথমে কোলে চড়েছে এই মানুষটারই। ওর বাবা তখন কোনো একটা মিশনে গিয়েছিল। এমনিতেও সে জানে উনি সবার থেকে তাকে একটু বেশিই ভালোবাসেন, কারণ শীতল নাকি মায়ের পেট থেকে আধমরা হয়েছিল, অনেক দিন হসপিটালে থেকে সুস্থ হয়েছিল। দেখতে এত আদুরে হয়েছিল, খুব সহজে তার উপর সবার মায়া পড়ল। একটু বড় হয়ে বাবার আঙ্গুল না পেয়ে বড় বাবার আঙ্গুলটাকে আঁকড়ে ধরেছিল সে। বাড়ির অন্যান্য ছেলে মেয়েরা ওনার রাগী রাগী মুখ দেখে ভয় পেত, খুব একটা কাছে ঘেঁষত না। এখনও তাই, অথচ সব কিছুতেই শীতলের ওনাকেই চায়। এখনও তাই। রুমের দরজা বড় বাবাকে দেখে কিছু বলতে হলো না, সে বিনা বাক্য নিচে নেমে এলো, চেয়ার টেনে খেতে বসলো। আজ দুপুরে স্পেশাল আইটেমে সর্ষে ইলিশ, অন্যান্য পদও আছে। অ্যালার্জিতে সমস্যার কারণে শুদ্ধ ইলিশ খায় না, তাই শুধু তার জন্য সিতারার হাতের স্পেশাল ডিম ভুনা। শীতলও জানে ডিম ভুনা শুদ্ধের জন্য, তবু সে ভাত নিয়ে ডিমটাই পাতে তুলে নিল। কেউ যেন ফেরত দেওয়ার কথা বলতে না পারে, তাই ডিমটাই আগে মুখে পুরে দিল। বলা বাহুল্যই সে এভাবে মনের রাগ মিটালো। মায়ের ছেলে মানুষই দেখে সিমিল দাঁতে দাঁত চেপে বলল, এ কি, তুই শুদ্ধের ডিম খেয়ে নিলি কেন? ডিমের গায়ে কারোর নাম ধাম লেখা দেখলাম না তো। আমি কি জানবো এটা কার ডিম? মুরগির ভেবেই তো খেলাম। এ কথা বলে সে সরাসরি শুদ্ধর দিকে তাকালো, তারপর জিজ্ঞেস করলো, শুদ্ধ ভাই, এটা আপনার ডিম? শুদ্ধ একেবারে নিশ্চুপ। বড়রা শুনেও না শোনার ভান করে খেতে ব্যস্ত। তবে স্বর্ণ আর শখ একে অপরের মুখ চাওয়াচাই করলো। মার খেয়েও দুষ্টুমি কমে না এই পাজি মেয়ের। এখন যদি শুদ্ধ ভাই উঠে চটাস করে থাপ্পড় দেয় তখন কি হবে? দুটো মার খেতে তো সকাল থেকে বিছানাগত হয়ে পড়েছিল, আরেক চট খেলে দুই চোখের সর্ষে ফুল দেখবে। তাছাড়া কেউ যদি বারবার যে নিজের পায়ে কোড়াল মারতে চায় তাহলে কি বা করার? অথচ শীতলের কথা শুনে সারাফাত চৌধুরী মুখ টিপে হাসলেন, তবে সেই হাসিটা ঠোঁটের কোণেই অদৃশ্য রয়ে গেল। কথায় বলে, হাতির পায়ে শক্তি বেশি হলেও পিঁপড়েও কম যায় না, সেও মরার আগ পর্যন্ত দাঁত বসিয়ে কামড়ে ধরে থাকে। বিপক্ষ দলকে বোঝায় হেরে যাওয়া পাত্র সে নয়, সহজে হার মানে ভিতুরা। শুদ্ধ নিজের মতো খেতে ব্যস্ত। অল্প অল্প ভাত মুখে দিয়ে সুন্দর করে খাচ্ছে সে। শীতলের কাণ্ড দেখেও নির্বাক, এমনকি তার কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না সে, কারণ পাগলরা তো কত কি বলে, সব কথা কি আর ধরতে আছে? বদবুদ্ধি থাকলে বলতো না নিশ্চয়ই। অথচ শীতল মনের সুখে ডিমটার খেয়ে সর্ষে ইলিশ দিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছে। মাঝে মাঝে আর চোখে শুদ্ধ দিকে তাকিয়ে মিটমিটি হাসছে। মুখে ভাতের লোকমা তুলে মনে মনে চিৎকার করে বলছে, এই শুদ্ধ ভাইয়া, খাওন এত স্বাদ কেন? বড় ভাইয়ের ইশারায় সিমিন মেয়েকে আর কিছু বলল না, বরং গজগজ করে তাড়াতাড়ি ডিম ভেজে শুদ্ধর প্লেটে তুলে দিল।